สถานการณ์ของบริษัทตอนเนี้ย গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা এমনই একটা থাইল্যান্ডের সিরিজ এক্সপ্লেন করতে চলেছি ভাই। এটা দেখার পরে তুমি কি বলবে, মানে পুরো পয়সা আসল এবং এই টাইপের ওয়েব সিরিজ তুমি কখনোই দেখোনি। মানে মাত্র 10 লাখ টাকার জন্য যে কত মানুষ মরে এবং কত যে বিদিকিচ্ছা কাহিনী ভাই। তো এই ওয়েব সিরিজটার টোটাল রয়েছে হচ্ছে 6টা এপিসোড, কিন্তু এই 6টা এপিসোডকে আমরা এক ভিডিওতে সংক্ষেপে দেখবো এবং নিশ্চিন্তে থাকো যে সিরিজটা তুমি এনজয় করতে চলেছো। যদি এটার IMDb রেট হচ্ছে 10-এ 6.1, কারণ এই ধরনের কমেডি টাইপ যে সিরিজগুলো থাকে সেগুলো রেটিং একটু কমই হয়, তবে এপিসোড ওয়াইজ এটা রেটিং অনেক ভালো। যেমন ফার্স্ট এপিসোডের রেটিং হচ্ছে 10-এ 7.2। নর্মালি কোনগুলো বেশি IMDb রেট পায়, যেগুলো একটু মানবতা টাইপের সিনেমা সেগুলো রেটিং বেশি থাকে। তবে নিশ্চিত থাকো কমেডি সিনেমা হিসেবে এই সিনেমার রেটিং তুমি 10-এ 8 দিতে পারো এবং পুরোটা দেখার পরে তুমি এই কথাই বলবে। তো যাই হোক, চলো আমরা এটা শুরু করবো ছোট্ট একটা ব্রেকের পরে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সময় নষ্ট না করে আমি সরাসরি কথায় যাই। টম নামের আমাদের একটা মেয়েকে দেখানো হয়, যে একটা থাইল্যান্ডের বীমা কোম্পানিতে কাজ করতো, আর বর্তমানে ওই কোম্পানির কাজ অনেক কমে গিয়েছে। আর তাই তাদের বস, যার নাম হচ্ছে টং, এটা কিন্তু টম না টং, সে লোকজনকে চাকরি থেকে বরখাস্ত করছে এবং চাকরি থেকে বরখাস্ত করার সিস্টেমটা আবার অন্যরকম। সে করে কি লটারি দিয়েছে, মানে লটারিতে যার পড়বে সে চাকরি ছেড়ে চলে যাবে। তো টমও দুর্ভাগ্যবশত চাকরি হারিয়ে ফেলে এবং সেখান থেকে চলে যাওয়ার সময় সে তার জিনিসপত্রগুলো এক জায়গায় জড়ো করে আর তারপর অ্যাপার্টমেন্টে যাওয়ার উদ্দেশ্যে বের হয় এবং লিফটে অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য প্রবেশ যখন করবে তখন একটা লোককে দেখা যায় যে ওর পাশের অ্যাপার্টমেন্টেই থাকতো। তো ওখানে ওই লোকটা বলে লিফটটা তো অচল, আর তাই সে ওই ছেলেটার সাহায্যে ওই জিনিসপত্র নিয়ে উপরে ওঠে। আর তারপর ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু চা পানি খাবে? ছেলেটা বলে, না, দুধ খাবো। তো এরপর টম করিকে দুধ খেয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এখানে একটা বিষয় লক্ষ্য, ওর রুম নাম্বার যদিও হচ্ছে 6 নম্বর, কিন্তু ওই যে হিন্দি সিনেমার মতো হট্টগোল হয়ে কখনো 9 নম্বর হয়ে যেত। এবং এই সিনেমার যত গন্ডগোল এর মূল কারণই হচ্ছে এই রুম নাম্বার, মানে 6 থেকে 9। আর এই যে লোকটাকে দেখানো হচ্ছে দাঁড়িয়ালা, এর নাম হচ্ছে কিনচিত, যিনি কুস্তিগিরদের খেলাধুলা পরিচালনা করেন। এছাড়াও তার অবৈধ ব্যবসা হিসেবে নকল পাসপোর্ট তৈরি এবং টুকটাক মনে করো অবৈধ আরো কাজ রয়েছে। তো যাই হোক, লড়াইয়ের সময় তার সাথে লোকেরা টাকার বাজি ধরে। তো এখানে আমাদের যে ওই যে নায়িকা টম, ওর যে বস ছিল টং, যার আন্ডারে আগে চাকরি করতো, সে 10 লক্ষ টাকা জিতে মনে করো জুয়ায়। আর তারপর তার কলাসে কিঞ্চিতের কাছ থেকে, এবং কিঞ্চিত বলে যে আপনি যেহেতু টাকায় জিতেছেন টাকা কই পাঠাবো। তো টং তখন তার ঠিকানা বলে দেয় আর বাক্সটা রেখে 3বার দরজায় কোয়া নাড়ার কথা বলে। মানে টং সরাসরি তার কাছে টাকাটা নেয়নি, তার কোনো একটা ওয়ার্কারকে রিসিভ করার জন্য বলেছে। তো আর তারপর টাকা রেখে ওখান থেকে অদৃশ্য হয়ে যেতে বলে, মানে কোনো সম্পর্ক নেই ওদের সাথে, এরকম বোঝাবে। আর এইদিকে টমের চাকরিটা চলে যাওয়ার কারণে ওর কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, ও হতাশায় পড়ে যায়। আর ও যখন স্নান করছিল তখনও খুব বিরক্ত ছিল, কারণ একজন লোক তখন দরজার সামনে নক করে বক্স রাখে, মানে 3বার নক করে চলে যায়। তো টম এরপর করে গুরুত্ব দেয় না। আর তারপর বজ্র ফেলতে যখন বাইরে আসে তখন সে বক্সটা দেখতে পায়। তো বক্সটা লাথি দিয়ে সে ঘরের ভেতরে নেয় আর তারপর সে ফিরে এসে ওই দরজার নম্বরটি ঠিক করে, মানে 9 থেকে 6 করে। আর এরপর একটা বড় ছুরি নিয়ে বক্সটা খোলে আর তারপর ছুরিটা বিছানায় রাখে। তো এরপর বক্সের ভেতরে দেখার পরে সে তো চমকে যায়, কারণ ভেতরে প্রচুর টাকা রয়েছে। তো ও করে কি ভয় পেয়ে ওই বক্সটা আগের মতো সিল করে দরজার বাইরে রেখে আসে। আর তারপর আবার ওই রুমের পাশ দিয়ে 7 নম্বর রুমের যে লাইলা মজনু তারা যাচ্ছিল, মানে ওর পরের রুমে যারা থাকে। তো ওইখানের যে মজনু ছিল ওই ছেলেটা ওই বক্সে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং টম তাদের কণ্ঠস্বর শুনে দরজা খোলে। আর মজনু তখন টমকে ওই বক্সটা দিয়ে দেয় যে পার্সেল আসলে নিতে পারো না, তুমি বাইরে রেখে দিয়েছো। তো যাই হোক, তারা গিয়ে ঢুকে হচ্ছে 8 নম্বর রুমে, কারণ ওই রুমে একটা ট্যাটু শিল্পী রয়েছে যার নাম হচ্ছে রাত। আর সে ট্যাটু আঁকতো, এর সাথে মাদকের ব্যবসা করতো, মানে কেউই ক্লিন মানুষ না। তো যাই হোক, লাইলা তার পিঠে নাম লেখাতে এসেছিল। আর এইদিকে টম তার বন্ধু পেনকে কল করে
এবং টাকায় ভরা ওই বক্সটি সম্পর্কে বলতে শুরু করে যে এটা এখন কি করব। পিএন বলে, শালা তোর জায়গায় যদি আমি থাকতাম এই টাকা আমি ফিরিয়ে দিতাম, কারণ কান্নাকার টাকা আমি আবার বিপদে পড়বো নাকি, অপ্রয়োজনীয় হাঙ্গামা চাই না ভাই আমি। আর তখন ওর দরজায় কেউ নক করে এবং দরজা খুলে দেখে সেই দুজন লোক, যে দুজন লোক টাকার বক্সটা রেখে গিয়েছিল তারা এসেছে। তো ছেলে দুইটা বক্স সম্পর্কে টমকে জিজ্ঞাসা করে, বাট টম বলে আমি তো এই সম্পর্কে কিছুই জানি না। আর এরপর সে করে কি, বক্সের টাকাগুলো প্লাস্টিকের ব্যাগে রেখে আলমারির উপর রেখে দেয় আর বক্সটা আবার বিছানার নিচে ঢুকে গায়েব করে দেয়। আর এই দিকে ওই দুজন ছেলে করে কি আবারও ওই টমের রুমে ঢুকে এবং ঢুকে ওকে সেই কেলানি দেয় এবং বলে বক্স কোথায় রয়েছে বল। তো টম যখন কিছু বলে না তখন ওরা করে কি তল্লাশি শুরু করে এবং বাড়ির প্রত্যেকটা জিনিস মনে করে খুব ভালো মতো পরীক্ষা করে। এবং ওদের মধ্যে যে একটা নাম রয়েছে আকাম, ও যখন ওই শৌচাগারে যায় তখন আবার টিকারাম টাকা পেয়ে যায়, কিন্তু টব একটা ফুলের টব নিয়ে টিকারামের মাথায় করে কি আঘাত করে। আর ওইদিকে আকাম যখন তার বন্ধুর লাশ দেখে ও তো টমকে আঘাত করতে থাকে। আর তখন টম করে কি নিজেকে বাঁচানোর জন্য বিছানায় রাখা ছুরিটার হাতে নিয়ে নেয় এবং আকামকে মেরে ফেলে। মানে ওই টাকার লোভের জন্য টমের নিজের জীবন বিপদ এবং টম দুইটা লোককে খুন করে ফেললো। তো যাই হোক, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে সনি, যিনি একজন মাদকের ডিলার। আর সে মজনুর কাছে কল করে এবং বলে আরো ভালো মাল দিবি। আর এইদিকে কিনছি তার কাছে আবার ওই টঙের ফোন আসে, যে আর কি ওই জুয়াতে জিতেছিল, এবং ও বলে এই বেটা তুই আমার 10 লাখ টাকা এখনো পাঠাওনি কেন? কিন্তু কিঞ্চিত বলে আমি তো তোমার টাকা পাঠিয়ে দিয়েছি অনেক আগেই। টং বলে আমার লোকেরা তো টাকা পায়নি। আর তখন টং করে কিঞ্চিতকে উদ্দেশ্য করে বলে আমার তো মনে হয় তোমার নিয়ত খারাপ। আবার কিঞ্চিত তখন উল্টো টংকে বলে আমার তো মনে হয় তোমার নিয়ত খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, কিঞ্চিতের কাছে আরো দুজন বিশেষ লোক রয়েছে, তাদের মধ্যে একজন নাম হচ্ছে গঙ্গা, মানে কথা বলতে পারেন এই জন্য নাম গঙ্গা, আর একজনের নাম হচ্ছে সামরাং। তো কিঞ্চিত তখন গঙ্গাকে জিজ্ঞাসা করে তোকে যদি আমি 10 লক্ষ টাকা দিতাম এবং বলতাম যে অমুককে গিয়ে দিয়ে আয়, তুই কি করতি? গঙ্গা বলে কি করতাম, আমি তো টাকা নিয়ে পরে বাংলাদেশে পালে আসতাম, তারপর একটা বরিশালা মেয়ে বিয়ে করে সংসার করতাম। তো তখন কিঞ্চিত চিন্তা করে তার মানে আমার যে আগের দুই লোক আকারাম টিকরাম ওরা দুজনেই হয়তো টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু আমরা তো দেখতে পারো তো টাকা নিয়ে পালায়নি, ওরা গিয়েছে যমরাজের কাছে, মানে যমরাজ ওদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো এরপর পরকালের যে ফেরেস্তা, যে আর কি তোমার কি ব্যস্ত দোজকের কম্পিউটার অপারেটর, সে কম্পিউটারের মাধ্যমে ওদের জীবন বৃত্তান্ত যাচাই করে। তো যমরাজ ওদের দুজনকে ডিলিট করে দেয়, মানে ওরা মারা গিয়েছে, মানে ওদের ডাটা ডিলিট। আর এদিকে টম করে কি পুলিশ স্টেশনে এবং একটা প্রতিবেদন দাখিল করার জন্য। তো পুলিশ বলে তাহলে তোমাকে ফোন নাম্বার দিতে হবে, কিন্তু টমের তখনই মুড বদলে যায় যে এখন আমি যদি টাকা পয়সা দিয়ে এনে ঘাপলা করে আমি তো খুনি, আমি তো ধরা পড়বো। তো সে বাড়িতে চলে আসে। তো রুমে ঢোকার সময় সে করে কি আবারও তার রুমের নম্বরটা ঠিক করে এবং ভেতরে প্রবেশ করে। আর এরপর সে আকারাম আর টিকারামকে বিছানায় রেখে ওদের উপর বেডশিট দিয়ে দেয়, কিন্তু এটা ওর কাছে ভালো লাগছিল না। তো এরপর সে আকারামকে করে কি আলমারির ভেতরে দিয়ে চাদর দিয়ে ঢেকে দেয় আর একটা সিন্দুক খালি করে সেখানে টিকারামকে ঢুকিয়ে দেয়। আর তারপর ঘরটা ভালো মতো পরিষ্কার করে। আর এরপর সে নোটগুলো সুন্দর করে গুছিয়ে টয়লেটে যায় এবং টয়লেটের টাঙ্কিতে টাকাগুলো লুকিয়ে রাখে। এবং টম চাচ্ছিল যে 10 লক্ষ টাকা নিয়ে সে দেশ থেকে পালাবে, কিন্তু তার তো কোনো পাসপোর্ট নেই। তো এই কারণে নকল পাসপোর্ট কার কাছ থেকে বানানো যায় এটা খুঁজতে থাকে। আর এরপর সেখানে আবার গঙ্গার স্যামরাং এসে পৌঁছায় তদন্ত করার জন্য এবং তারা লিফট দিয়ে উপর ওঠার সময় দেখে লিফটটা বন্ধ। তো এই কারণে তারা সিঁড়ি দিয়ে উপর ওঠে। তো সিঁড়ি দিয়ে উপর ওঠার আগেই টম আবার লিফট দিয়ে নেমে গিয়েছে, মানে লিফট ঠিক হয়ে গিয়েছে। তো এরপর গঙ্গার সামরাং করে কি রুম নাম্বার 9 খুব ভালো মতো তদন্ত করে, কিন্তু তারা কিছুই সেখানে পায় না, মানে অরিজিনাল রুম নাম্বার 9। আর তারপর তারা সেখান থেকে যাওয়ার সময় ওদেরকে টং এর সহযোগী সোমপান ওদেরকে দেখে ফেলে। টং মানে হচ্ছে আরেক গ্রুপ যারা ওই টাকাটা রিসিভ করবে। আর তারপর সেই লোকটি টংকে কল করে বলে যে কিঞ্চিতের লোক তো এখানে এসেছে, তো টং বলে ওদের উপর নজর রাখ। তো এরপর গঙ্গার সামরাং করে গিয়ে আরেকটা 9 নম্বর রুম দেখতে পায়, মানে বুঝতেই পারছে টমের রুম। তো ওরা করে এই রুমে ঢুকে তদন্ত করা শুরু করে এবং এইখানে তারা টিকারামের ডেড বডিটা দেখতে পায়। তো গঙ্গা তখন কিঞ্চিতকে কল করে বলে, সরি গঙ্গা আসলে মানে ও বোবা না, কথা বলতে পারে নামই গঙ্গা। তো ওখানে ও বস কিঞ্চিতকে কল করে বলে আকারাম তো টিকারামকে মেরে সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এবং কথা বলতে বলতে আবার আকারামের লাশও আলমারি থেকে পড়ে। আর তখন গঙ্গা আবারও কিঞ্চিতকে কল করে বলে আকারামকেও তো মেরে ফেলা হয়েছে। তো জিজ্ঞাসা করে কে মেরেছে, বলে তা তো বুঝতে পারছি না। তো তখন কিঞ্চিত বলে ওদের লাশ যেভাবে ছিল ঠিক ওইভাবেই রেখে আয়, তারপর ওখান থেকে বেরিয়ে আয়, ঘটনা অন্য কোথাও মোড় নিয়েছে। তো এরপর দেখা যায় টম কিঞ্চিতের কাছে গিয়ে বলে আমাকে একটা নকল পাসপোর্ট বানিয়ে দিন। তো কিঞ্চিত ওর সকল ডকুমেন্ট যাচাই করে এবং বলে তুমি আসল পাসপোর্ট বানাচ্ছ কেন, তুমি তো অরিজিনাল থাইল্যান্ডের নাগরিক, তুমি তো বানাতেই পারো। তখন টম বলে আমার হাতে বেশি সময় নেই। তো কিঞ্চিত এখানে বলে আমাকে তাহলে এই কাজের জন্য 50,000 টাকা দিতে হবে, অর্ধেক এখন অর্ধেক কাজ হয়ে যাওয়ার পরে, এবং রাত 10টার মধ্যে তুমি পাসপোর্ট নিতে চলে এসো। তো এরপর টম করে কি অর্ধেক টাকা দিয়ে সেখান থেকে মার্কেটে গিয়ে 2টা বড় বড় বক্স কিনে যায়, তো ওই মৃত লাশগুলো ওখান থেকে বের করে ফেলে দিতে পারে। আবার এইদিকে গঙ্গার সামরাং ওরা দুজনে তো এখনো রুমের তল্লাশি করছিল। তো এখানে তারা টমের আইডি কার্ড পায় এবং সেটা নিয়ে সেখান থেকে চলে আসে। আর তারা চলে যাওয়ার পরে সোমপান করে আবার রুমের ভেতরে ঢোকে, মানে ওই টং এর লোক। আর তারপর সে একটা সিগারেট খায় এবং টয়লেটের মুতে সেখানে ফ্লাশ করে, কিন্তু ফ্ল্যাশ থেকে পানি বের হয় না। আর এ কারণে সে টয়লেটের ট্যাঙ্কারটা খুলে ফেলে এবং দেখতে পায় ওখানে টাকা ভরা ব্যাগ। তো টাকার ব্যাগটা খোলার আগে দরজা খোলার শব্দ হয় এবং সে বুঝতে পারে এই রুমের মালিক চলে এসেছে। তো করে কি দ্রুত আলমারিতে লুকিয়ে পড়ে। তো আলমারির এক সাইডে সোমপান আর এক সাইডে আবার কি
আকারামের লাশ। তো টম রুমে ঢুকেই প্রথমে করে কি আকারামের লাশটি আলমারি থেকে বের করে সেই বক্সে ঢোকাতে থাকে। আর সোমপান তখন আলমারির অপর দরজার ফাঁকা দিয়ে সবকিছু দেখতে থাকে। আর টমের হাতে ব্লাড লেগে যাওয়াও করে কি বাথরুমে হাত ধুয়ে নেয়। তো হাত ধোয়া শেষে সে করে কি টয়লেটের মধ্যে একটা সিগারেটের টুকরো দেখতে পায়। আর এতে বুঝতে পারে এই ঘরে কেউ এসেছিল এবং এখনো ঘরে লুকিয়ে রয়েছে। আর তারপর সে করে কি রান্নাঘর থেকে একটা বড় চাকু নিয়ে সব জায়গায় খুঁজতে থাকে। আর এরপর সে যখনই আলমারি খুলতে যাবে মানে সম্পানকে দেখে ফেলবে তখনই কেউ দরজায় নক করে এবং দেখা যায় একটা হ্যান্ডসাম পুলিশ অফিসার এসেছে ওর ঘরে। তো পুলিশটি বলে আসলে আমি খোঁজ পেয়েছি তোমার পরের রুম মানে 7 নম্বর রুমে রমরমা মাদকের ব্যবসা চলছে। তো এই কারণে তোমাদের যে বারান্দা রয়েছে সেটা আমাকে ব্যবহার করতে দেবে, ওখান থেকে আমি ওদের রুমের উপর নজরদারি রাখতে যাচ্ছি। তো কথা বলতে বলতেই পুলিশের চোখ যায় হচ্ছে আকারামের লাশের উপর এবং সে যেই মাত্র কাপড়টা সরিয়ে ফেলে তখনই আকারামের লাশ দেখতে পায়। আর এরপর সে টমের দিকে বন্দুক তাক করে এবং চারিদিকে খুঁজতে শুরু করে এবং পুলিশ হারামজাদা করে কি আবার খুঁজতে খুঁজতে আলমারির কাছে যায় এবং ওই আলমারির ভেতরে আবার ছিল হচ্ছে সম্পান। তো বাইরে থেকে ছিল তোমার পুলিশ পিস্তল নিয়ে যাচ্ছে, আবার সম্পানও পুলিশ দেখে পিস্তল বের করেছে এবং দুজন কাছে যেতেই এক অপরকে গুলি করে দুজনকে মেরে ফেলে দুজন। তো এখন টম পড়ে যায় আরেক বিপদে, কারণ এর আগে 2টো লাশ সামলাতেই ওর যে ঠেলা ছিল তার উপর আবার আরো 2টো লাশ, 4টা লাশ হয়ে গিয়েছে। তবে তারপরেও টম করে কি পুলিশের লাশ বাথরুমে লুকিয়ে ফেলে আর তখনই দরজায় আবার কেউ নক করে। তো এখানে দেখা যায় জিম নামের একটা মেয়ে এসেছে। তো এইখানে আবার প্যাচটা দেখো, একটু আগে যে পুলিশ অফিসার বলল ওই পুলিশের আবার গার্লফ্রেন্ড হচ্ছে এই জিম মেয়েটা এবং ওরা থাকে হচ্ছে এইটার নিচের তলায়। তো মেয়েটা তখন বলে গতকালই আমরা ফ্ল্যাটে এসেছি আর তাই সবার সাথে পরিচিত হওয়ার জন্য সবার বাড়িতে যাচ্ছি, কিন্তু বেশিরভাগ লোক তো রুমের দরজায় খুলছে না, কিন্তু তুমি খুব ভালো মেয়ে দরজা খুলেছো, আমি কি ভেতরে আসতে পারি? না না, আমি এখন কারোর সাথে আছি, খুব গুরুত্বপূর্ণ একজনের সাথে আসছি। তো জিম তখন বলে ও বয়ফ্রেন্ডের সাথে আছো, আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কি ফিশ সস আছে, একটু পেতে পারি? টম বলে তুমি যাও, কিছুক্ষণ পর আমি তোমার রুমে পাঠিয়ে দেবো। তো জিম সেখান থেকে চলে যায় আর টম ভেতরে গিয়ে বাথরুমের দরজার পেছনে ওই পুলিশকে দাঁড় করিয়ে রাখায় আর এরপর ঘরটা ভালো মতো পরিষ্কার করে। আর পাশে গঙ্গা আর সামরাং, আর ওইদিকে আমরা দেখতে পাই গঙ্গা আর সামরাং ওদের বস টমকে পরিচয়পত্র দেখায়। তো কিঞ্চিত তো কার্ড দেখে পুরো শক, বলে এই মেয়েটা একটু আগে আমার কাছে নকল পাসপোর্ট করতে এসেছিল, তার মানে এই মেয়ে নিশ্চিত গোয়েন্দা, পুলিশের গোয়েন্দা, আমাদের উপর নজর রাখছে। তো এরপর সে তার খাস লোক যার নাম হচ্ছে বাবু জিজোরাই তাকে বলে যে আজকে রাতে আমি টং এর সঙ্গে দেখা করতে যাব, তো ওখানে গেলে তো আমাদের ফাইট হবে, কাণ্ড তো হবেই, তো তোরা দুজন আমার সাথে থাকবি, কিন্তু ওই মেয়ের রাতে যখন পাসপোর্ট নিতে আসবে ওকে কিন্তু ধরে একবারে মনে করো যে ভ্যানিশ করে দিবি, তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। আর এইদিকে আমরা দেখি টম করেছে কি সস নিয়ে জিমের অ্যাপার্টমেন্টে গিয়েছে, যেখানে জিম তাকে ঘরের ভেতরে নিয়ে যায়, যেখানে জিমের আরো 2টা বান্ধবী ছিল, তো তাদের সাথে টমের পরিচয় করিয়ে দেয়। তো এরপর জিম করে কি তার বয়ফ্রেন্ডের ছবি টমকে দেখায়। তো টম যখন ওর বয়ফ্রেন্ডের ছবি দেখে ওর পায়ের তলা থেকে তো মাটি সরে যায়, মানে একটু আগেই তো ওর ঘরে এসে মারা পড়েছে ওই পুলিশটা। তো এরপর টম সেখান থেকে বের হয়ে যায় এবং গাড়িতে করে চলে যায় নতুন পরিকল্পনার উদ্দেশ্যে। আর তারপর দেখা যায় টং এর অন্য একজন সহযোগী আবার এই অ্যাপার্টমেন্টে আসে। সে এসেছে কিসের জন্য? ওই যে আগের যে সহযোগী সম্পান এসেছিল তাকে খোঁজার জন্য, কারণ ও ফোন উঠাচ্ছে না। আর এরপর সে করে কি রুম নম্বর 9-এ যায়, সেখানেও তল্লাশি করে কিচ্ছু পায় না। আর তারপর বের হয়ে তো এরপর রুম নম্বর 6-এর পাশ দিয়ে সে যখন যাচ্ছিল তখন ওর ফোনের কল শুনতে পায়। তো এই জন্য করে 6 নম্বর মানে টমের রুমে প্রবেশ করে এবং বাথরুমে গেলে সে সম্পানের লাশ খুঁজে পায়। আর তারপর বাথরুমের মিররে সে দরজার পেছনে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। তো ভয়ে ও করে কি কোনো কিছু না ভাবে গুলি চালাতে শুরু করে, কিন্তু আমরা তো জানি ওটা তো মরা পুলিশের লাশ। তো এরপর সে টংকে কল করে বলে বস সম্পানকে তো কেউ মেরে ফেলেছে এবং যে ওকে মেরেছে সেই লোকটার সাথে আমার সংঘর্ষ হয়েছে, আমি নিজের জীবন বাজি রেখে ওকে আমি মেরে দিয়েছি, আর আমার কাছে মনে হয় ওটা কিঞ্চিতের লোক, ওদের তো একটা খেল দেখাতে হবে বস। তো এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর এরপর টমকে ফিরে আসতে দেখা যায় এবং দেখা যায় সে একটি নয় বরং 2টি বড় বড় পেটি নিয়ে অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছে। আর অ্যাপার্টমেন্টে লিফট ওঠার সময় তার সাথে দেখা হয় আবার জিমের এবং জিম করে ওই পেটি বা তোমার ওই বক্স উপরে তোলার জন্য সাহায্য করে এবং ওই লোকটাকে বলে যে তুমি যাও, আমি ওকে উঠিয়ে দিচ্ছি। তো এরপর টমের সাথে সে উপরে ওঠে এবং রুমে প্রবেশ করে এবং জিম কথা বলতে বলতে টমের রুমের এদিক ওদিক ঘুরতে শুরু করে এবং বলে আমি কি তোমার টয়লেটটা ইউজ করতে পারি? কিন্তু টয়লেটে তোর বয়ফ্রেন্ডের লাশ রয়েছে। তো টম নিষেধ করে দেয়। আর তখন জিম বলে ও তোমার বয়ফ্রেন্ড কি এখনো ওয়াশরুমে রয়েছে, টয়লেটে রয়েছে? টম উত্তর দেয় হ্যাঁ। আর এরপর জিম সেখান থেকে চলে যায় এবং তার বান্ধবীদের নিয়ে টমের রুমের যে তোমার ওই ভেন্টিলেশন রয়েছে সেখানে এসে দেখতে থাকে, মানে ওদের মাথায় পুংটামি, ওরা টম আর ওর বয়ফ্রেন্ডের মানে লীলা খেলা দেখবে, লাইভ দেখবে। কিন্তু টম যে কি লীলা খেলা করছে ওটা সে আমরা জানি। তো টম যখন রুম পরিষ্কার করছিল তখন এখান থেকে দেখো দৃশ্যটা দেখে এমন মনে হয় যে ওর বয়ফ্রেন্ড টয়লেটে রয়েছে আর টম মনে করো দাঁত মারছে আর কি। তো এদিকে ওরা অনেক খুশি যে বয়ফ্রেন্ডের সাথে খেলছে, কলা খাচ্ছে, ওইটা কোনো কিছু। কিন্তু এরপর যখন টম পুলিশের লাশটি পুরো বের করে এটা দেখে জিম তো অজ্ঞান হয়ে যায়।
তবে তোমরা যা মনে করেছো সেটা নয় কিন্তু জিম কিন্তু যে ওর বয়ফ্রেন্ডের লাশ দেখে অজ্ঞান হয়েছে তা না, জিম অজ্ঞান হয়েছে ওর বয়ফ্রেন্ড, টমেরও বয়ফ্রেন্ড, টমের সাথে এসব আকাম কুকাম করছে। তো জিম যখন তার বান্ধবীদের নিয়ে রুমে আসে তখন বান্ধবীরা বলে তোর ওই বয়ফ্রেন্ড ওই শালা না জানি আরো কত মেয়ের সাথে এরকম ব্যাং ব্যাং খেলেছে, ওর কলা কতজনকে না জানি খাইয়েছে, তুই এক কাজ কর তোর বয়ফ্রেন্ডকে তো একটা শাস্তি দিতেই হবে। এরপর তোর বয়ফ্রেন্ড যখন তোর কাছে আসবে ওকে করবি কি আগে হাত পা বাঁধবি, তারপর ওর কলা কেটে দিবি এবং ওই কলা কেটে জুস বানিয়ে তারপর ওই টম নামের মেয়েটাকে খাওয়াবি যে তোর মুখ কালো করেছে আমাদের সামনে। চিন্তা করো ভাই কোথাকার প্যাচ কোথায় লাগে, আমি জীবনে এই টাইপের সিনেমা এক্সপ্লেন করিনি। তো যাই হোক ওই দিকে আমরা দেখতে পাই পরকালের অবস্থা, জমদূত এসে সম্পান আর পুলিশকে নিয়ে কম্পিউটার অপারেটরের কাছে যায়। তো প্রথমে আসে পুলিশের পালা। তো পুলিশ অপারেটরের কাছে জিজ্ঞাসা করে আসলে আমি একটা বড় লক্ষ্যে একটা মিশনে ছিলাম, আমার সফল হওয়াটা খুব জরুরি ছিল, আমি একটা পদকও পেতে যাচ্ছিলাম, অনুগ্রহ করে আমাকে একটা সুযোগ দিন, আরেকবার সুযোগ দিন। কিন্তু অপারেটর বলে তোমার মতো হাজার হাজার মানুষের সাথে আমার দেখা হয় প্রতিদিন, তারা প্রতিদিনই একই কথা বলে আমাকে যে আরেকটা সুযোগ দিন, কিন্তু এগুলো বলে লাভ নেই। মানে এখানে যে কম্পিউটার অপারেটর রয়েছে তার হাতে নির্ভর করছে যে তুমি মরার পরে আবার ফেরত যাবে কিনা, মানে তুমি অজ্ঞান হলে নাকি মারাই গেলে। বাট তখন আমাদের পুলিশ অফিসার আরেকবারও বলে যে প্লিজ একটা দিনের জন্য আমার দিন, আমি অনেক কিছু করতে পারবো। তো মহিলা কিছুতেই রাজি হয় না আর তখন পুলিশটা কাঁদতে থাকে। তো এরপর পুলিশ করে কি তার বন্দুক বের করে চিন্তা করে এটাকে কিন্তু ফেরেশতা বোঝাইছে পরকালের, তার দিকে তাক করে এবং তার হাত পা বেঁধে তার কম্পিউটারের সুইচ টিপে ওর আত্মাটা আবার ওর দেহতে ফিরিয়ে নিয়ে আসে। আর অন্যদিকে টম আর তার বান্ধবী টম করে কি তার বান্ধবী যে রয়েছে পেন তাকে কল করে ওর পিক আপটা একদিনের জন্য ধার চায়। আর এইদিকে আমরা দেখি মাদক ব্যবসায়ী সনের কাছে যায় হচ্ছে আমাদের টম, মানে ওর একটা শোরুমে যায় এবং ওখানে ওর যে খুচরা টাকা রয়েছে সেগুলোকে বড় নোটে রূপান্তরিত করে। মানে দেখতে পাচ্ছ সবাই সবার সাথে কানেক্টেড হচ্ছে। আর এইদিকে আমরা দেখি পরকালে সম্পান কম্পিউটার অপারেটরের জন্য অপেক্ষা করছিল কিন্তু ওর পালার আসে না। আর তখনই নজর পড়ে কম্পিউটার অপারেটরের উপর যার হাত পা বেঁধে রাখা হয়েছে। তো করে কি তার হাত পা খুলে দেয়, সাহায্য করে। আর তারপর অপারেটর সম্পানকে বলে যা তুই যেহেতু আমাকে হেল্প করেছিস আমি তোর উপর খুশি, তুই আর কতদিন বাঁচতে চাস বল। তো তখন সম্পান করে কি তার ব্রেনের সর্বোচ্চ ব্যবহার করে, সে বলে থাইল্যান্ড ফুটবল দল যে পর্যন্ত না বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারছে সেই পর্যন্ত আমি বাঁচতে চাই। তো এর মানে কি থাইল্যান্ড জীবনে যাবো না বিশ্বকাপে এবং ও মরবে না, তো অমরত্ব পেয়ে গিয়েছে। আর এদিকে টম করে কি ঘরে যায় এবং সে বড় নোটগুলোকে আরেকটা প্লাস্টিকের ব্যাগে ভরে টয়লেটের সিঙ্কের মধ্যে রেখে দেয়। আর তারপর ওই লাশগুলোকে আলাদা আলাদা বক্সে রাখে এবং তালাবদ্ধ করে। আর তারপর রুমের আলো নিভিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু একটা বক্স থেকে তখন সেই পুলিশটা বের হয়ে আসে, কারণ ওই যে অত পরকাল থেকে জীবিত হয়ে এসেছে। আর তারপর সে করে কি রুমের বাইরে এসে সেই ড্রাগ ডিলার মজনুকে দেখতে পায় যে কিনা ফোনে কাউকে ঠিকানা দিচ্ছিল আর ওকে ধরার মিশনে তো রয়েছে এবং বলছিল শালা ভালো জিনিস পাঠাবি, তোর মালের কোয়ালিটি ভালো না, আর তুই কিন্তু আমাকে ডাইরেক্ট আর কল করবি না, তোর জন্য আমি কোনো ঝামেলায় পড়তে চাই না, পুলিশ কিন্তু আমাকে ফলো করছে। তো পুলিশ তো চুপচাপ এটা শুনছিল। আর অন্যদিকে টম যখন তার বান্ধবীর বাড়িতে যায় সে দেখে তার বান্ধবী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, কারণ সে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছে। মানে তার বান্ধবী তার স্বামীর পরকীয়া ব্যাপারে জানতে পেরেছে আর এই কারণে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তো টমকে হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালে ওর পেট ওয়াশ করা হয়। তো ডক্টররা ওকে প্রাণে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু ইতিমধ্যেই ওর আত্মাকে আমরা দেখতে পাই পরকালে জমদূতের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যমরাজ যখন কম্পিউটার অপারেটরের কাছে নেয় তো কম্পিউটার অপারেটর মানে ওই বৃদ্ধা মহিলা যে আর কি মরেছে কি না মরেছে এটার সার্টিফিকেট দেবে, সে বিবরণ যাচাই করে বলে তোর নাম তো এখন এখানে আসেনি। বাট এখানে টমের বান্ধবী পেন বলে কি বলেন, আমার তো এখানে খুব ভালো লাগছে, আপনি এক কাজ করেন এখানে আমাকে একটা ছোটখাটো কাজ দিয়ে দেন, চাকরি দেন, আমি আর ওখানে ফেরত যাবো না। কিন্তু কম্পিউটার অপারেটর ওকে জোর করে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়, এই কারণে ওর আবার হুঁশ ফিরে আসে। আর তারপর সে করে কি মাঝরাতে বেড থেকে উঠে চুরি করে টমের সঙ্গে দেখা করতে আসে এবং বলে চল যাই। টম বলে তোর এই শৈল অবস্থানে কই যাবি? পেন তখন বলে আমার কাছে হসপিটালের বিল দেওয়ার টাকা নেই, চল মাঝরাতে পালিয়ে যাই, এটাই সবচেয়ে ভালো সময়। তো এরপর ওরা হসপিটাল থেকে পালিয়ে আসে। আর তারপর টম করে কি পেনের বাড়িতে যায় এবং ওর পিক আপটা নিয়ে সেখান থেকে চলে আসে। আর এরপর তারা দুজন টমের অ্যাপার্টমেন্টে আসে এবং ওই লাশের বক্সগুলোকে বের করতে থাকে এবং ওই বক্সগুলোকে বের করে ওরা মিনি ট্রাকে উঠায়। আর তারপর একটা নদীতে সেই পেটিগুলোকে ফেলে দেয়। আর এখান থেকে চলে যাওয়ার পরে সম্পান করে কি আবার নদী থেকে উঠে আসে, কারণ ও যত অমরত্ব পেয়েছে ও তো আবার জীবিত হয়েছে, ওর গায়ে অনেক কাদা লেগেছিল এবং সে বাড়িতে গিয়ে গোসল করে আবারও বাবু সাহেব হয়ে যায়। আবার এদিকে পুলিশও গোসল করে তার ইউনিফর্ম পরে নেয়। আর অন্যদিকে ড্রাগ ডিলার সোনি সে তার একটা লোককে বলে এইটা একটা প্যাকেটে রেখে চিহ্ন দেন। ওই শালা আমাকে গতকাল কল করে বলে যে আমাকে আর ফোনে কল করবি না, ফেসে যাবো, এবং বলে আমি নাকি মাল চিনি না, মাল রং মাল দিই। মানে বুঝতেই পারছো ওর জ্ঞান জামুজ ওই মজনুর সাথে। আর এইদিকে কিঞ্চিত রেডি হচ্ছিল টং এর সাথে দেখা করার জন্য, আবার টংও রেডি হয়ে গিয়েছিল কিঞ্চিতের সাথে দেখা করার জন্য, কারণ 10 লক্ষ টাকার মামলাটা তারা সমাধান করতে চায়। তো এমন সময় সে হঠাৎ করে সম্পানকে জীবিত অবস্থায় দেখে। তো সম্পানকে জিজ্ঞাসা করে তুই না মরে গেছিলি, তুই আবার বাঁচলি কিভাবে? তো এখানে সম্পান বলে এক বিরাট গল্প, আমি আপনাকে পরে কখনো বলবো। ওইদিকে আমরা দেখি কিঞ্চিত করে কি টমের পাসপোর্টটা রেখে দেয়। তারপর টম করে কি তার বান্ধবী পেনকে নিয়ে কিঞ্চিতের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কারণ আজকে রাত 2টার ফ্লাইট। আর সেখানে গিয়ে টম চারিদিকে তাকালে কাউকে খুঁজে পায় না। আর সে সামনে গিয়ে দেখে যে একটা পাসপোর্ট এবং পাসপোর্ট খুলে দেখে এটা ওরই পাসপোর্ট, কিন্তু পেছনে ঘুরেও দেখতে পাই কিঞ্চিতের বিশেষ লোক ওর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কিন্তু তখনই এখানে আবার ওর বান্ধবী পেন চলে আসে আর তখন কিঞ্চিতের ওই লোকটা ওর বান্ধবীকে গুলি করে মেরে ফেলে। আর তারপর টমকে বলে যে আমার সাথে তোর যেতে হবে। তো সে টমকে নিয়ে গাড়িতে করে মেরে ফেলবে জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ রাস্তায় টম করে কি গাড়িতে রেডিও চালু দেয় এবং রেডিওতে এমন একটা গান আসে, মানে পাপা খেতে
হে বেটা নাম কারেগা। তো এই টাইপের একটা গান আসে, আর এই গান শুনে ওই ভিলেন তো মনে করে আবেগপ্রবণ হয়ে যায় এবং তারপর টমকে বলে রাস্তার একপাশে গাড়ি থামাও এবং নিজের জীবনের করুণ কাহিনী টমকে বলতে শুরু করে। কিন্তু টমের মনোযোগ কি আর গল্পের দিকে আছে, টমের মনোযোগ ওর পিস্তলের দিকে। তো এরপর বন্দুক করে নিতে গেলে হাতাহাতিতে গুলি বের হয়, কিন্তু কে মারা যায় এটা দেখানো হয় না। আর অন্যদিকে যমরাজ করে কি আবার পেনকে কম্পিউটার অপারেটরের কাছে নিয়ে আসে। তো তখন ওই বৃদ্ধ মহিলাটা বলে, আরে তুই আবার এসেছিস, মাত্রই না পাঠিয়ে দিলাম। পেন বলে, হ্যাঁ কিন্তু এবার আমি প্রস্তুতি নিয়ে এসেছি, ভালো মতো এসেছি, এবার আমাকে ফেরত দিতে পারবেন না। তো বৃদ্ধ মহিলা এবার কম্পিউটারে সব চেক করে এবং বলে, স্বাগতম, তুমি এখন থেকে এখানেই থাকছো। তো যাই হোক, ওইদিকে আমরা দেখি মাদক দ্রব্য নিয়ন্ত্রণকারী ডিপার্টমেন্টও জেনে গিয়েছে যে এই বিল্ডিং এ ড্রাগ পাচারের কাজ চলে। আর ওদিকে আমরা দেখি জিমের বন্ধুরা ওকে অ্যাপার্টমেন্টে নামিয়ে দিয়ে চলে যায় এবং বলে, যেমনটা বলেছে অমনটাই কিন্তু করবি, ওর বয়ফ্রেন্ডের কলা দিয়ে জুস বানিয়ে ওই শালিকে খাওয়াবি, মানে টমকে। তো এরপর ও যখন লিফটে ওঠে তখন টং এর দুজন সহযোগী লিফটে প্রবেশ করে আর জিম 15 তলায় নেমে পড়ে আর ওরা যাবে 16 তলায়, মানে জিম তো একতলা নিচে থাকে। তো জিম যখন তার রুমে প্রবেশ করে সে দেখতে পায় তার প্রেমিক আগে থেকে এখানে বসে রয়েছে, চলো একটু কলা খাবো, মানে এই টাইপ কথা আর। মানে বুঝতেই পারছো সিনেমা তো আর আমাদের দেশের জন্য তৈরি করা হয় নাই, যে দেশের সিনেমা ওই দেশের ভাষায় কথা বলতে হবে। কিন্তু ওর প্রেমিক বলে, আরে না এখন আমার এটা সময় না, আমি আমার সহযোগীদের জন্য অপেক্ষা করছি, আমাকে মনোযোগ দিতে দাও। কিন্তু জিম মনে করছে যে ও এখনো টমের কথা ভাবছে, মানে মাত্র হয়তো ব্যাং ব্যাং করে এসেছে জন্য ওর ইচ্ছে করছে না। তো ও তো রেগে যায়, তো রেগে করে কি শুরু করে দেয়। আর এইদিকে আমরা দেখি অ্যাপার্টমেন্টে ড্রাগ ডিলাররাও চলে আসে, মানে সনি এবং তার লোক এসেছে এবং কিঞ্চিতের লোকেরাও একই সাথে লিফটে ওঠে, মানে অনেকগুলো গ্রুপ। আবার সেখানে নিচে পুলিশও চলে আসে এবং গার্ডকে বলে, বিল্ডিং এর নকশা দেখাও, কোথায় কোথায় হামলা করা যায় এটা আমরা দেখতে চাই। আর তারপর গার্ড করে কি নকশা দেখায় এবং বলে, আপনাদের যেতে হবে এবং আপনাদের যেতে হবে 7 তলার 7 নম্বর ফ্ল্যাটে, আর আপনারা চাইলে 6 নম্বর ফ্ল্যাটের কাছ থেকে সাহায্য নিতে পারেন, কারণ ওই ফ্ল্যাটে থেকে ওদের বারান্দায় যাওয়া সহজ, তবে আমাদের কাছে প্রত্যেক রুমেরই ডুপ্লিকেট চাবি রয়েছে। আর ওইদিকে আমরা দেখি কিঞ্চিত এবং টং 9 নম্বর ফ্ল্যাটে যায়, মানে যেটা ওদের ফ্ল্যাট, এবং সেখানে কিঞ্চিত টংকে বলে, টম নামের ওই মেয়েটা মনে হয় তোমারই লোক তাই না? টং তখন বলে, আরে ভাই ও আমাদের বীমা কোম্পানিতে চাকরি করতো, ওকে আমি চাকরি থেকে বের করে দিয়েছি আরো 1 মাস আগে। বাট কিঞ্চিত বলে, ওর রুমে তো আমার 2জন লোককে মৃত পাওয়া গিয়েছে, তো আমি নিশ্চিত ভাই বলতে পারি এর পেছনে তোমার হাত রয়েছে। টং বলে, যদি এমনটাই হয় আমি নিজেই গিয়ে ওর রুমে দেখতে চাই। আবার এদিকে আমরা দেখতে পাই ড্রাগ ডিলার সনি মজনুকে একটা বিশেষ প্যাকেট দেয় যে এই ড্রাগটা চেক করে, এটা ভালো ড্রাগ এনেছি, ভালো মার্কেটে বেচতে পারবি। কিন্তু ওটার মধ্যে ইঁদুর মারার বিষ ছিল, তো ওটা খেয়ে মজনু মারা যায়। আর সনি তারপর বলে, আরে শালা এই ড্রাগের ব্যবসা মাদক ব্যবসা জন্মের পর থেকে করে আসছি, আর এই শালা আমাকে ব্যবসা শেখাতে এসেছে, তোর মতো ক্লায়েন্ট আমার দরকার নেই, যা মেরে দিলাম। আবার ওইদিকে আমরা দেখি মানে ব্যাপারটা হলো কি, পুলিশরা কিন্তু ওই মজনুকে ধরার জন্য এত জাল বিছিয়েছে, কিন্তু মজনু তো মরা গেলে ধরা পড়বে কে? সনি। আবার ওইদিকে আমরা দেখি টমের অ্যাপার্টমেন্টে কিঞ্চিত আর টং গিয়ে একে অপরের সঙ্গে তর্ক করে এবং একে অপরকে দোষারোপ করতে শুরু করে এবং একে অপরকে বলে, তোর লোক টাকা নিয়ে পালিয়েছে। আর কিঞ্চিত তখন বলে, আমার একজন লোক তোমার ওই টমকে মানে ওই মেয়েকে সাথে নিয়ে আসছে, তখনই দুধ আর দুধ কোনটা পানি হয়ে যাবে, মানে সব খোলাসা হয়ে যাবে। কিন্তু কিঞ্চিত যায় না, আমরাও যাই না যে ওখানে ঘটনা কি ঘটেছে, টম বেঁচে রয়েছে না ওই গুন্ডা বেঁচে রয়েছে। আর তখনই আলমারি থেকে বের হয়ে আসে, আর তখনই আমরা দেখতে পাই আলমারি থেকে টং এর লোক বের হয়ে আসে এবং কিঞ্চিতকে ধরে ফেলে, আবার কিঞ্চিতের লোক টংকে ধরে ফেলে, মানে সবাই রেডি হয়েছিল। আর এইদিকে পুলিশও চলে আসে 7 তলায় এবং দরজায় নক করে এবং তখন ওরা করে কি নিজেদের মতো স্বাভাবিক আচরণ করা শুরু করে, মানে এমন একটা ভাবে এটা ওদের রুম। তো দরজা খুলে দিলে পুলিশ বলে, আপনারা যদি কিছু মনে না করেন আপনাদের ব্যালকনিটা আমরা ব্যবহার করতে চাই, আসলে 7 নম্বর রুমে আমরা একটু রেড দিতে যাচ্ছি। তো পুলিশকে ওরা অনুমতি দেয় এবং পুলিশ ব্যালকনিতে যায় এবং ওখান থেকে 7 নম্বর রুমে যায়। আবার যে সকল পুলিশ বাকি ছিল তারা রুম থেকে বেরিয়ে যায়, মানে দরজা দিয়ে ঢুকবে। তো পুলিশের রুম থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার দেখা যায় কিঞ্চিত তার ট্যাং একে অপরের সামনাসামনি হয়ে গেছে। আবার এদিকে রুম নম্বর 7 সনির রুমের মধ্যে থাকা সবাইকে মেরে ফেলতে চায়, কারণ সে যে মজনুকে মেরে ফেলেছে এটা তো আবার রুমের বাকি সবাই দেখে ফেলেছিল, তো এই জন্য মজনুর গ্রুপের সবাইকে মারবে। বাট তখনই পুলিশ চলে আসে। আবার এইদিকে যমরাজ বাবু করে কি জিজো রাইকে কম্পিউটার অপারেটরের কাছে নিয়ে যাচ্ছিল, তোর মানে ওইখানে টম মরানি জিজো রাই গুলি খেয়েছিল। আর এইদিকে আমরা দেখি টম আবারও কিঞ্চিতের বাসায় যায় এবং সেখানে থাকা জিনিসপত্রগুলো গুছিয়ে নেয়, তার ব্যাগে টাকাগুলো ভরে রাখে এবং সেখান থেকে তার বান্ধবীকে গাড়িতে তুলে বান্ধবীর বাসায় যায় এবং সেখানে তার বান্ধবীর মৃতদেহটি ফেলে রাখে এবং ওই বাবু জিজোরাই যে আর কি ওর বান্ধবীকে মেরেছে ওর বন্দুকটা পাশে রাখে এবং তারপর পুলিশে কল করে বলে যে এখানে একটা খুন হয়েছে। আর তারপর সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আবার এইদিকে জিমও তার বয়ফ্রেন্ডের হাত পা বেঁধে ফেলে, চিন্তা করো ভাই। আর ড্রাগ ডিলাররা করে কি একে অপরের উপর গুলি করা শুরু করে দেয় এবং সেখানে লাইলা ছাড়া সবাই মারা যায়। আর ওইদিকে টমও অ্যাপার্টমেন্টে চলে আসে এবং সে তার রুমে ঢুকে দেখে সেখানে অনেক লাশ পড়ে রয়েছে এবং সে টয়লেট থেকে তার টাকার ব্যাগটা নিয়ে লাগেজে গুছিয়ে ফেলে, মানে আজ রাতেই তার ফ্লাইট। আবার অন্যদিকে জিমও করেছে কি ওর বয়ফ্রেন্ডের মনে করো কলা কেটে ওটা ব্লেন্ডারে দিয়ে একবারে জুস বানিয়ে ফেলেছে। বয়ফ্রেন্ড তো মারাই গিয়েছে, ঘোড়ার বয়ফ্রেন্ড, কিন্তু ওর এখন পরবর্তী টাস্ক বা জেদ টমকে ওই জুস খাওয়াবে। আবার এইদিকে আমরা দেখি সোমপান জীবিত হয়ে গিয়েছে, কারণ যতই গুলাগুলি হোক, যেই মরুক না মরুক, ওর তার কিছু হবে না, তো যমরাজের কাছ থেকে অমরত্ব নিয়ে এসেছে, মানে ওই যে 2 গ্রুপের গুলাগুলি হয়েছে আর কি। আর এরপর আমরা দেখতে পাই যমদূতেরা এবার আর প্রাইভেট কার না, এবার আনাম একটা ট্রাক নিয়ে এসেছে সবাইকে নেওয়ার জন্য, কারণ পুলিশ মরেছে, সন্ত্রাসী মরেছে, সবাই মরেছে, মানে সনিদের ওখানেও তো তোমার গোলাগুলি হয়েছে পুলিশের সাথে, তো অনেক মানুষকে নিয়ে যেতে হবে। আর এদিকে বাস্তব দুনিয়াতে দেখি পুলিশ দিয়ে চারদিকে ভরে গিয়েছে, চারদিকে খবর ছড়িয়ে পড়েছে যে রুম নম্বর 6 এর মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই সব ঘটনার জন্য দায়ী। তো রুম নম্বর 6 এর মালিক কি আমাদের টম। তো টম তখন এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে পুলিশ ওখানেও দাঁড়িয়ে রয়েছে
করছে। তো ও ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর তারপর একটা হোটেল রুম ভাড়া করে, সেখানেও ও 6 নম্বর রুমই পায়, যে 6 নম্বর রুমের জন্য এত কষ্ট। তো ওই রুমের মধ্যে গিয়ে ও কাঁদতে শুরু করে এবং ভাবতে থাকে যে কি করলাম আমি, এই 10 লাখ টাকার লোভে আমি জীবনে কি বিপদে পড়ে গেলাম। আজকে যদি আমি লোভ না করতাম আমিও ভালো থাকতাম, আমার বান্ধবীটাও বাঁচা থাকতো। মাঝখানে আরো কত গ্যাং শেষ হয়ে গেল, কত পুলিশ শেষ হয়ে গেল, কত মানুষ শেষ হয়ে গেল। তো এরপর ওই ড্রাগে দুঃখে করে ওই টাকা নিয়ে একটা নদীর কিনারায় যায় এবং সেখানে গিয়ে ওই ব্যাগের মধ্যে কিছু পাথর ভরে ব্যাগটা নদীতে ফেলে দেয় আর তারপর নকল পাসপোর্টটাও পুড়িয়ে ফেলে এবং সে তার গাড়িটা সেখানে ফেলে হাঁটতে শুরু করে। মানে ওর জীবনে আর কোনো আশা নাই, সারা জীবন ও হাইড হয়ে কোনো রকমে বেঁচে থাকবে। আর সকালে একটা জেলে, খুব গরিব একটা জেলে আসে এবং সে মাছ মারতে গিয়ে মাছ পায় না বলে দুঃখ, কিন্তু তখন ওঠে একটা ব্যাগ এবং ব্যাগ খুলে সে 10 লাখ টাকা পায়। তো ওটা পেয়ে তো খুব খুশি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায়। আর এই দিকে আমরা দেখতে পাই যমরাজের কাছে সকলেই তো নিজের কর্মফল ভোগ করতে শুরু করে, মানে একে একে শাস্তি দিচ্ছে। আর এভাবেই সিনেমার কাহিনীটা শেষ হয়ে যায়। তো আমি নিশ্চিত তোমরা এর আগে এই ধরনের ওয়েব সিরিজ, মানে এত কমেডি টাইপের একটা ওয়েব সিরিজ আগে দেখোনি। চিন্তা করো এটার জাস্ট একটা হিন্দি ডাবড এবং ফুল ওয়েব সিরিজ যদি দেখতে কেমন মজা হতো। তো যাই হোক, অসাধারণ একটা সিনেমা ছিল এবং আশা করছি তোমরা এনজয় করেছো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী কোনটা এক্সপ্লেন করা যায় কমেন্টে জানিও। বিদায় নিচ্ছি, ভাই।